হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। এখন রয়েছি ক্যানাডার ক্যালগেরি শহরে। এই বছরেই মে মাসের মাঝামাঝি করে আমরা এই শহরে পা রাখি। মাত্র 3 মাসই হয়েছে বাড়ি ছেড়ে এখানে এসেছি, কিন্তু মাঝে মাঝে মনে হয় কত যুগ বাড়ি ফিরতে পারিনি, বাড়ির মানুষগুলোকে দেখিনি। এখন তো তাও ভাগ্যিস ভিডিও কলিংটা আছে বলে ওদের দেখতে পাই, আগে তো তাও ছিল না। বাড়ির মানুষগুলোকে না দেখেই কাটিয়ে দিতে হতো বছরের পর বছর। এখন তো প্রযুক্তি এত এগিয়ে গেছে, মানুষগুলোকে অন্তত দিনে 1-2বার হলেও দেখতে পাই, তাদের নড়াচড়া, কথা বলা, এইটুকু দেখেই শান্তি হয়। তবুও প্রত্যেকবার ফোন রাখার পর মনে হয় কত কথা বাকি থেকে গেল, এটা বলা হলো না, ওটা বলা হলো না। পরের বার ফোন করার সময় আবার সেগুলো ভুলে যাই। আজকে জলখাবারে বানাবো খুব সিম্পল একটা স্যান্ডউইচ, যেটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর বানানো তো খুবই সহজ। প্রথমে প্রত্যেকটা ব্রেডে একটু করে ক্রিম চিজ মাখিয়ে নেব। তারপরে কুচানো শসা, পেঁয়াজ ছড়িয়ে দিয়ে তার উপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব, আর অল্প একটু বিট নুন। তার উপরে আর একটা ক্রিম চিজ মাখানো ব্রেড দিয়ে ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে দুটো পিঠ সেঁকে নেব। এটার সাথে একটা করে ডিম সেদ্ধ করবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। আর ওটা তো আবার এত তাড়াতাড়ি হবেও না। আজকে অবশ্য ছুটির দিন, কিন্তু তা না হলেও এই সকালের জলখাবারটা এখন আমরা একসাথেই খাই, যেহেতু রনর এখন স্কুল নেই। স্কুল থাকলে তো পুরো আলাদাই রুটিন। আজকের দুপুরের খাবারে বানাবো চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। এটা আমার খুব পছন্দের একটা মেনু। তো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, অল্প অল্প করে কেটেছি, খুব বেশি সবজি দিলে আবার টেস্টটা অন্যরকম হয়ে যায়। এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা চিলি চিকেনের জন্য, আর ওইদিকে সমস্ত কিছু ফ্রাইড রাইসের জন্য। চিকেনটা আমি আগের দিন রাত থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে সকালেই রেখে দিয়েছি। তো ম্যারিনেশনটা আমি তোমাদের দেখাই যে কী কী দিয়ে ম্যারিনেট করেছি। যেহেতু চিকেনটা অল্পই ছিল, তাই একটা ডিম দিয়েছি, অল্প একটু স্বাদ মতো নুন আর আদা রসুন বাটা। চিকেনের পরিমাণটা দেখতে লাগছে এইটুকুনি, কিন্তু যখন এগুলোকে পকোড়ার মতো করে তেলে ভাজা হবে তখন অনেকটা পরিমাণে হয়ে যায়। অল্প একটু সয়া সস দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। তারপরে অল্প 1 চামচ ময়দা দিলাম আর 2-3 চামচ কর্নফ্লাওয়ার। চিকেন যদি পরিমাণে অল্প থাকে তাহলে এরকম ছোট জায়গার মধ্যে ম্যারিনেট করলে পুরো মশলার মধ্যে চিকেনগুলো ডুবে থাকে, আর ম্যারিনেশনটাও সুন্দর হয়। এটাতে নুন আন্দাজেই দিতে হবে, টেস্ট তো করে দেখা যাবে না। তবে এটাতে নুন কম হলে কোনো ক্ষতি নেই, কারণ আলাদা করে যখন এই পকোড়াগুলো রান্না হবে তখন তো নুন দিতেই হবে। এমনিতে চিকেনের যে কোনো ম্যারিনেশন ওভারনাইট হলে সব থেকে ভালো। তবে যেহেতু এখানকার চিকেনগুলো ফ্রোজেন, মানে অলরেডি এগুলো নরম হয়েই থাকে, তাই এগুলো ওভারনাইট না করলেও চলে। একদিকে ওই ম্যারিনেট করা চিকেনগুলো পকোড়ার মতো করে ভেজে নেব, আর একদিকে ফ্রাইড রাইসটা রান্না করে নেব, কারণ ওইগুলো পকোড়ার মতো করে ভাজতে অনেকটা সময় লাগবে। এই ভাজার সময়ই চিকেনটাকে গলিয়ে নিতে হবে। এই চিলি চিকেন বা ফ্রাইড রাইসের একটা মূল মন্ত্র হলো সবসময় ওভেনটা হাই ফ্লেমে রাখতে হবে। মানে যা যা সবজি আমি এখানে ব্যবহার করব সেগুলো 50% গলবে আর 50% কাঁচা থাকবে। আমরা যখন রেস্টুরেন্টে যাই খেতে, তখন কি গাজর, বিনস এগুলো পুরোপুরি গলে যায়? একদমই না। ওভেনটাকে হাই ফ্লেমে রেখে এক এক করে সবজিগুলো দিতে হবে এবং কন্টিনিউ নেড়ে যেতে হবে। আমি এখানে সবজি ব্যবহার করেছি গাজর, বিনস, মটরশুঁটি, কর্ন আর স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের একদম ডগার দিকটা, মানে সবুজ অংশটা প্রথমে দিইনি, গোড়ার দিকটা দিয়েছি, মানে যেই দিকটা একটু পেঁয়াজের মতো। সমস্ত সবজিগুলো মোটামুটি 5 থেকে 10 মিনিট একটু তেলে ভাজা ভাজা করে নিয়ে রাইসটা দিয়ে দেবো। তারপরে স্বাদ মতো নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো আর ওই কুচানো স্প্রিং অনিয়নগুলো ওপর থেকে দিয়ে দেবো। অনেকে আবার এটাতে ভিনিগারও ব্যবহার করে, কিন্তু আমার কাছে ভিনিগার নেই, আমি শুধুমাত্র সয়া সসটাই দিয়েছি। একটা পদ বানানো হয়ে গেল, এবার এটাকে আমি সাইড করে রাখবো। ওদিকে এখনও পকোড়াগুলো ভাজা চলছে, আর আমি যেহেতু আজকে রান্নায় ব্যস্ত, তাই আর একজন ঘর পরিষ্কার করতে ব্যস্ত। এমনিতেই ছুটির দিনগুলোতে দীপই রান্না করে, চিকেন কষা বা বিরিয়ানি যাই হোক। তো আজকে আমার হঠাৎ মনে হলো এই মেনুটা বানাবো, এটা আমার খুব পছন্দের একটা মেনু। আজকের দুটো রান্নাই সাদা তেলে। প্রথমে তেল গরম করে একদম কুচি কুচি করে কাটা আদা আর রসুন দিয়ে দিয়েছি। এটা কিন্তু পেস্ট করে কখনোই দেবে না, পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এই রান্নাটার পদ্ধতিও একই রকম, সবসময় ফ্লেম হাই থাকবে, আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা এমনভাবে ভাজতে হবে যেন পুরোপুরি গলে না যায়। এরপর এক এক করে সস অ্যাড করব, টমেটো সস, সয়া সস, তারপরে দেব কর্নফ্লাওয়ার গোলা জল, যাতে একটু সুন্দর গ্রেভি হয়, এবং তারপরে আরও একটু এক্সট্রা জল অ্যাড করব, কারণ রাইসের সাথে খাওয়ার জন্য একটু গ্রেভি দরকার হয়। আর ফ্লেম কিন্তু একদম হাই। তারপর একদম লাস্টে আমি এই সসটা অ্যাড করব। আমি জানি না, এটা আজকে প্রথম ব্যবহার করছি।
ইউটিউবে দেখি কোরিয়ান বা চাইনিজরা এই সসটা ভীষণ ব্যবহার করে। আমাদের ইন্ডিয়ান যে চিলি চিকেনটা সেটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবে দীপ একদমই মিষ্টি চিলি চিকেন পছন্দ করে না, তাই আমি ঝাল ঝাল করেই বানাই। চিলি সসটা দিই না, রনও খাবে বলে। রান্না হয়ে গেছে তো কি হয়েছে, আমার কিন্তু ছুটি নেই। এই যতক্ষণ রান্না করছিলাম আমাকে বোধহয় 50 কোটি বার ডেকেছে। আজকে অবশ্য দ্বীপের ছুটি বলে ওই অনেকটা সামলেছে, কিন্তু বাকি যেটুকু রং করা বাকি আছে সেটা এখন আমাকে দিয়ে করাচ্ছে। এই হলো আজকে আমাদের রান্না। দুটো রান্নাই দুর্দান্ত হয়েছে। না, আমি বলছি না, আমি ছাড়া যে বাকি দুজন আছে তারাই রিভিউ দিয়েছে যে দারুণ হয়েছে। প্রথম রিভিউ তো দিয়েছে আমাদের বাড়ির মহারাজ। চলো তাকে আগে খাবারটা দিই, দেখি তিনি খেয়ে কি বলে। তাই কিছুক্ষণ নিজে হাতে খাওয়ার পরেই আমাকে বলবে মা খাইয়ে দাও। আমি জানি না কেন, শুধুমাত্র সিদ্ধ ভাত ডাল ছাড়া ও আর কোনো কিছু নিজে হাতে খেতে চায় না। মাছের কাঁটা বেছে খাওয়া বা মাংসের হাড় থেকে মাংস বেছে খাওয়া, এই রকম কিছু হলেই তখন চলে আসে মা আমাকে খাইয়ে দাও। তবে বাইরে বেরোলে আবার দেখি তখন বলে মা তুমি আমাকে মাখিয়ে দাও, আমি নিজে হাতে খেয়ে নেবো। বা যদি কোনো বন্ধুর পাশে খেতে বসে তখন আবার নিজে নিজে খেয়ে নেয়। ছুটির দিনে তো এই লন্ড্রি করাটা হচ্ছে একটা সবথেকে বড় কাজ। তারপরে আবার যদি লন্ড্রি রুমটা তোমার বাড়ির মানে তোমার রুম থেকে অনেকটা দূরে হয় তাহলে তো হয়েই গেল। আমার তো মাঝে মাঝে এই সব জামা কাপড় নিয়ে এখানে লন্ড্রি করতে আসতে গায়ে জ্বর আসে। মনে হয় যতক্ষণ না সব জামা কাপড় শেষ হয়ে যাচ্ছে, মানে পরার মতো কিছু থাকছে না, তখন হয়তো বাধ্য হয়ে লন্ড্রি করতে আসি। এই লন্ড্রি রুমের একদম পাশেই একটা লাইব্রেরি আছে, এবং যেখানে বাচ্চাদের অনেক বই আছে, খেলারও জিনিস আছে, অনেকেই ডোনেট করে যায়। তাই জন্য রনও এখানে এলে খুব মজা পায়। আজকে যেহেতু বাবার ছুটি তাই ও বাবার সাথে ঘরে খেলছে, আমার সাথে আর এখানে আসেনি। লন্ড্রি করা হয়ে যাওয়ার পরে আমরা ঠিক করলাম যে কোথাও একটা যাব, না হলে তো আজকের দিনটাও সেই অন্যান্য দিনের মতোই কেটে যাবে ঘরে বসে। আমাদের বাড়ির কাছেই প্রিন্সেস আইল্যান্ড বলে একটা পার্ক আছে বো নদীর ধারে, যে পার্কটায় আগেও বহুবার গেছি, তোমাদের বহুবার দেখিয়েওছি। আজকে সেই পার্কের একটা অন্য দিক দিয়ে ঢুকবো। পার্কটা বিশাল বড়, এখনও অবধি আমরা পুরো পার্কটা ঘুরে হয়তো উঠতে পারিনি। এখানে বাসে ট্রেনে সব জায়গাতেই ভাড়া $4 করে পার হেড। রনর ভাড়া লাগে না। তো আমরা দুজনে যদি বাস বা ট্রেনে করে যাই সেক্ষেত্রে আমাদের $8 করে লাগবে, অথচ গাড়িতে করে এই পার্কটায় যেতে আমাদের $4 থেকে $5 লাগে। তাই আমরা এখানে আসার জন্য সবসময় গাড়িটাই প্রেফার করি। এই জায়গাটা কেমন লাগছে বলো তো? ওই দীঘা মন্দারমণিতে যে হোটেল থেকে বিচে যাওয়ার পথে যে জঙ্গল পড়ে, আর সেই জঙ্গলটা পেরিয়েই আমরা দেখতে পাই মহাসমুদ্র, ঠিক সেই রকম লাগছিল না দেখতে জায়গাটা? ওখানে থাকে ঝাউবন, বালি, আর এখানে কাঁকড়, পাথর, মাটি আর নর্মাল গাছ। জল তো রনকে চুম্বকের মতো টানে। নেহাত জলটা ঠান্ডা বলে রন খুব একটা সেটা নিয়ে খেলা করতে পারে না। দূরে বেশ সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে। ঠান্ডা রন জলটা। এখানে চারিদিকে এত ফলের গাছ, এরকম ছোট ছোট লাল লাল, কোথাও আবার কমলা এক থোকা থোকা ফল হয়ে থাকে। এগুলো যে কী ফল আমি জানি না, নামও জানি না, যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। এগুলো মানুষের খাওয়ার কিনা জানি না, তবে পাখিকেও তো খেতে দেখি না কখনো। আজকে বেচারা রনর সাইকেলটা আনা হয়নি, তাই জন্য মাঝে মাঝে দাঁড়াচ্ছে আমার জন্য, আমি ভিডিও করার জন্য দাঁড়াচ্ছি যেহেতু। অন্য সময় সাইকেল নিয়ে এলে ওর টিকিটিও পাওয়া যায় না। এই যে ব্রিজটা, যেটা আমরা ওই দিক থেকে দেখতে পাচ্ছিলাম, খুব ছোট্ট মতো দেখাচ্ছিল, এখন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। যতদিন না বরফ পড়ছে ততদিন অবধি চারিদিকে এই রঙের বাহার দেখা যাবে। এখন গরমকাল, তাই সতেজ ফুল, গাছের পাতা সব দেখা যাচ্ছে। আর কিছুদিন পরে আসবে হেমন্তকাল, মানে অটম, তখন তো আবার গাছের পাতার আলাদাই বাহার দেখা যাবে। হলুদ, কমলা, লাল, এত সুন্দর লাগে সেই সময় দেখতে। এদিকে আমি ভিডিও করছি আর ওইদিকে আরেকজন নিঃশব্দে কাজ সারছে। বাবাকে নিয়ে ঠিক চলে গেছে কোনো একটা আইসক্রিমের দোকানে। আমি বা দীপ এসব না দেখতে পেলেও ও ঠিক কোথাও থেকে একটা আইসক্রিমের স্টল খুঁজে বার করবেই। আর যখন যাকে হাতের কাছে পাবে, মানে হয় দীপকে বা আমাকে, যাকে হোক টেনে সেখানে নিয়ে যাবে।
যাই হোক, যতক্ষণ রনর হাতে আইসক্রিম আছে ততক্ষণের জন্য একটু শান্তি। চলো এবার একটু অন্যদিকে যাই। এই ডান দিকটা জুড়ে পুরোটাই বসার জায়গা করা আছে, কি সুন্দর। খাও খাও, হ্যাঁ খাও বাবা। জল আর বালি এই দুটো যেখানে থাকবে সেখানে নিয়ে রনকে কোনো চিন্তা নেই। তাই আমরা যখন কোনো সমুদ্রে বেড়াতে যেতাম তখন রনকে নিয়ে কোনো অশান্তি নেই, কারণ হয় সমুদ্রের জলে বা তার ধারের বালিতে। রনকে একবার মরুভূমিতে বেড়াতে নিয়ে যেতে হবে, তখন দেখবো বালি নিয়ে কী করে। বালি বালি আছে যে জায়গাটায়, তার পাশেই বসার জায়গা আছে, আমরা ওখানেই বসলাম দুজনে মিলে। আমাদের ওই বাড়ির সামনে যে পার্কিংয়ের পাশে যেটা কাটবে গাছগুলো আছে, মাঝে মাঝে বড় বড় গাছ, এটা পুরো কার্পেট পাবে, এরকম সবার বারান্দায় আমার মনে হয় বরফ পড়ানো। এখানে বেশ খুব সুন্দর ওয়াটার মিস্ট বেরোচ্ছে। এটার ভিডিও আমি আগেও একবার দিয়েছিলাম মনে হয়, ছোট ভিডিও করেছিলাম, বড় ভিডিও নয়। তো এটা দুর্দান্ত একটা জিনিস, মানে খুব যখন গরম করবে বা রোদের তেজ তো এখানে অনেক বেশি, রোদের আলোটা খুব গায়ে লাগে, তো সেই সময় এই জলের মিস্টটা ভীষণ আরাম দেয়। এটাতে কিন্তু জামা ভিজে যাবে না, তবে গাটা হালকা ঠান্ডা হয়ে যাবে, মুখে চোখে বেশ সুন্দর আরাম লাগে খুব। এখন বাজে 8:30, এখন থেকেই হালকা একটা অন্ধকার হতে শুরু করেছে। অবশ্য একটু একটু মেঘও করেছে আজকে, দেখছি বৃষ্টি আছে বলছে রাত্রে, তো এখনও অবধি তো বৃষ্টি হয়নি। তো আমরা ক্যাব বুক করে এখন যাচ্ছি বাড়ি। আর আকাশের মেঘটা শুধু একবার দেখো, এত সুন্দর দেখতে লাগছে, আর এতটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে বলে বোধহয় আরও সুন্দর লাগছে। আমরা বাড়ি ঢোকার কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, আবার আলাদা করে একটু রোদের আলোও দেখা যাচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এলাম তাহলে, আবার দেখা হবে আমার পরের কোনো ভ্লগে। গুড নাইট।